ভন্তুননের এগ্রিকালচার ল্যান্ড ইউজ মডেল নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছি আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। ওকে, দেখো, আর আগের এই ক্লাসটিতে আমরা এই ভন্তুননের এগ্রিকালচার ল্যান্ড ইউজ মডেলের মূল উদ্দেশ্য কি তা জেনেছি, তাই তো? মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট থেকে বা চাহিদার কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজমি ব্যবহারের ধরন কিভাবে বদলে যায় তা ব্যাখ্যা করা, তাই তো? খুব ভালো করে মনে রাখবে, কিন্তু প্রশ্ন হতে পারে যে ভন্তুননের এগ্রিকালচার ল্যান্ড ইউজ মডেলের মূল উদ্দেশ্য কি। তাহলে মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মার্কেট থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজমি ব্যবহারের ধরন কিভাবে বদলে যায় তা ব্যাখ্যা করা, তাই তো? দেখো, মনে রাখবে যে ডেভিড রিকার্ডো বলে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন। তিনি এই কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ থিওরি নামে একটি তত্ত্ব উপস্থাপন করেন 1817 সালে। ওকে, যাকে বাংলায় বললে হয় যে তুলনামূলক ব্যয় তত্ত্ব। ওকে, তো এই ভন্তুনেন কিন্তু দেখো, ভন্তুনেন নিজে যে তথ্য মডেলটি উপস্থাপন করেন কত সালে? 1826 সালে, তাই তো? তো ভন্তুনেন কিন্তু তার এই মডেল উপস্থাপন করতে গিয়ে এই ডেভিড রিকার্ডোর এই যে কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ থিওরি আছে বা তুলনামূলক ব্যয় তত্ত্ব আছে, এই তুলনামূলক ব্যয় তত্ত্বের দ্বারা কিন্তু গভীরভাবে প্রভাবিত হন বা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে ভন্তুনেন তার এই মডেলটি উপস্থাপন করেন। দেখো যে ভন্তুনেন তার বক্তব্যে আসলে দুটি মডেলের উল্লেখ করেছেন। কিরকম? দেখো যে মডেল 1 তিনি কি বলেছেন, দেখো যে একটি নির্দিষ্ট ফসলের উৎপাদনের মাত্রা, একটি নির্দিষ্ট ফসলের উৎপাদনের মাত্রা বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। ওকে, ব্যাপারটা কিরকম? দেখো মনে করো এই হচ্ছে বাজার, মাঝখানে আছে বাজার, আগের ক্লাসেই জেনেছি, তাই তো? এবার এই বাজারকে ঘিরেই কি আছে? কৃষি বলয়গুলো গড়ে ওঠে, তাই তো? তো বাজারের পার্শ্ববর্তী এলাকায় এই প্রথমে যে বলয় তৈরি হয়, সেই বলয়ে কি চাষ হয় আমরা জেনেছি, তাই তো? কি শাকসবজির চাষ হয় আর কি দুগ্ধ উৎপাদন হয়, তাই তো? এবার দেখো শাকসবজি তো অনেক রকমের হয়, তার মধ্যে যদি একটা নির্দিষ্ট ধরি, এখানে কি বলছে? একটা নির্দিষ্ট ফসল, তাহলে শাকসবজির মধ্যে একটা নির্দিষ্ট যদি ধরি, মনে করো আলু, ঠিক আছে? তাহলে এই যে আলুর উৎপাদনের মাত্রা, দেখো এই বাজার থেকে যত দূরে যাওয়া যাবে, তো বাজার থেকে যত দূরে যাওয়া যাবে এই আলুর উৎপাদনের মাত্রা তত হ্রাস পাবে। তার মানে একদম পার্শ্ববর্তী, একদম কাছাকাছি এলাকায় উৎপাদনের মাত্রা বেশি হবে, আর যত দূরে যাওয়া যাবে উৎপাদনের মাত্রা তত হ্রাস পাবে। ক্লিয়ার? 2 নম্বর দেখো যে মডেল 2, যে বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমি ব্যবহারের ধরনে পরিবর্তন। আমরা আগের দিন ক্লাসে দেখেছি যে বাজার থেকে যত দূরে যাওয়া যায় কি জমির ব্যবহারের ধরনে কি পরিবর্তন আসে, তাই তো? এরপর দেখো যে আমরা আগের ক্লাসে জেনেছি যে ভন্তুনেন মূলত এই মার্কেট থেকে জমির দূরত্ব এবং পরিবহন ব্যয়, তাই তো? মার্কেট থেকে জমির দূরত্ব এবং পরিবহন ব্যয়ের উপর নির্ভর করেই ভন্তুনেন তার মডেলটি উপস্থাপন করেছেন। আগের দিন ক্লাসে আমরা ছক করে দেখিয়েছি, তাই তো? মনে রাখবে যে এই মার্কেট থেকে জমির দূরত্ব এবং পরিবহন ব্যয় এই দুটির পাশাপাশি তিনি এই ইকোনমিক রেন্ট, ঠিক আছে, বা অর্থনৈতিক খাজনা, ইকোনমিক রেন্টকেও কিন্তু তিনি ভিত্তি হিসেবে ধরে তার মডেলটি উপস্থাপন করেন। ওকে, তো এই ইকোনমিক রেন্ট কি? দেখো ইকোনমিক রেন্ট যদি বলি যে ইট ইজ এ পেমেন্ট মেড ফর দ্য ইউজ অফ ল্যান্ড অনলি, মানে জমি ব্যবহার করার জন্য যে অর্থ প্রদান করতে হয় সেই অর্থটাকেই বলা হয় ইকোনমিক রেন্ট, ঠিক আছে? তাহলে ইট ইজ এ পেমেন্ট মেড ফর দ্য ইউজ অফ ল্যান্ড অনলি। ওকে, দেখো এটা কে বলেছেন বলতো? রিকার্ডো এবং ভন্তুনেন। এই তো ব্রিটিশ অর্থনীতিবিদ রিকার্ডো ভন্তুনেন তাই বলেছেন যে জমি ব্যবহার করার জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাকেই বলা হয় ইকোনমিক রেন্ট, ঠিক আছে? আর মনে রাখবে এই যে ইকোনমিক রেন্ট, বাজার থেকে যত দূরত্ব বাড়বে ইকোনমিক রেন্ট তত কমবে। ক্লিয়ার? তাহলে বাজার থেকে দূরত্ব যত বাড়বে
ইকোনমিক রেন্ট তত কমবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ইকোনমিক রেন্ট কি জমির দূরত্বের উপর নির্ভরশীল, তাই কি না? ইকোনমিক রেন্ট কি জমির অবস্থান বা দূরত্বের উপর নির্ভর করবে, তাই তো? দূরত্ব বাড়লে রেন্ট কমবে, বাজার থেকে দূরত্ব কমলে রেন্ট বাড়বে, তাই তো? তাহলে এই জন্যই এই রিকার্ডো এবং ভন্তুনেন এই ইকোনমিক রেন্টকেই কিন্তু লোকেশনাল রেন্ট বা অবস্থানগত খাজনা বলেছেন। ক্লিয়ার? তারা দেখো এই পরিবহন ব্যয়ের ক্ষেত্রে কি বলেছিলাম, যে পরিবহন ব্যয় কি দূরত্বের সাথে কি সমানুপাতিক, তাই কি না? কারণ দূরত্ব বাড়লে পরিবহন ব্যয়ও বাড়বে, তাই তো? কিন্তু এই ইকোনমিক রেন্ট কি দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, তাই কি না? কারণ যত দূরত্ব বাড়বে ইকোনমিক রেন্ট তত কমবে। এবার আমরা ভন্তুনেন তার মডেলে যে কৃষি বলয়গুলির কথা উল্লেখ করেছেন সেই বলয়গুলি সম্পর্কে এক এক করে জেনে নিই চলো। ঠিক আছে, দেখো যে ভন্তুনেন দেখিয়েছেন এই যে বাজার আছে, বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজ পণ্যের চাষ অলাভজনক হয়ে পড়ে। অর্থাৎ বাজার থেকে দূরত্ব যত বাড়ে কি লাভের পরিমাণ তত কমে, এই তো আমরা আগের দিন ক্লাসে দেখেছি, এই তো? তার মানে দূরত্ব আর লাভের মধ্যে, দূরত্ব মানে বাজার থেকে দূরত্ব আর মুনাফা, চাষিদের লাভ বা মুনাফার মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো? কি বাজার থেকে দূরত্ব যত বাড়বে চাষিদের লাভ তত কম হবে, আর বাজার থেকে দূরত্ব যত কম হবে চাষিদের লাভ তত বেশি হবে, তাই তো? দেখো ভন্তুনেন তার মডেলে এই বাজারকে কেন্দ্র করে ছয়টি এককেন্দ্রিক বলয়ের কথা বলেছেন। এই 6টি বলয়ের মধ্যে এই বাজারের কাছের যে বলয়, সবচেয়ে কাছের যে বলয়, এটা প্রথম বলয়, তাই তো? তো এই প্রথম বলয়ে তোমাদের আমি আগের দিনই বলেছি কি চাষ হয়। এই প্রথম বলয়ে মূলত পচনশীল যে কৃষিজ দ্রব্যগুলো আছে সেগুলো চাষ হয়, তাই তো? কি শাকসবজি, দুগ্ধ, ফলমূল এগুলো চাষ হয়, তাই তো? তাহলে প্রথম বলয়ে দুধ, শাকসবজি, ফলমূল এগুলোর চাষ হয় মূলত যেগুলো পচনশীল, তাই তো? এবার দেখো, এবার এই বলয়টা, এই যে প্রথম বলয়, এই বলয়টা কতটা বিস্তৃত হবে, বলয়টা কতটা বিস্তৃত হবে সেটা নির্ভর করে হচ্ছে যে এই যে বাজার বা এই যে শহর আছে, এই শহরের বাসিন্দারা এখানে এই বলয়ে উৎপাদিত কৃষিজ ফসলগুলোর জন্য কত দাম দিতে প্রস্তুত। যদি এখানকার মানুষ মানে শহরে বা বাজারে বসবাসকারী বা শহরে বসবাসকারী মানুষেরা যদি বেশি দাম দিতে প্রস্তুত থাকে, ঠিক আছে, যদি চাহিদা বেশি থাকে বা দাম যদি বেশি দিতে প্রস্তুত থাকে, তাহলে কি হবে? দেখো যে এখানকার যে কৃষকরা আছে তারা কি সেই সব ফসল কি বেশি পরিমাণ জমিতে চাষ করবে, তাই তো? কারণ যে ফসলের দাম ভালো পাবে সেই ফসল কি বেশি পরিমাণ জমিতে চাষ করার চেষ্টা করবে, তাই তো? ফলে তখন কি হবে? এই বলয়টা বিস্তৃত হবে, তাই তো? কিন্তু যদি চাহিদা কম থাকে বা শহরের বসবাসকারী মানুষেরা যদি ভালো দাম দিতে প্রস্তুত না থাকে, তাহলে কি হবে? তাহলে চাষিরা কি বেশি পরিমাণ জমিতে চাষ করবে? সেক্ষেত্রে কিন্তু চাষিরা খুব বেশি পরিমাণ জমিতে চাষ করবে না, তাই তো? সেক্ষেত্রে এই বলয়টা কি হবে? সেক্ষেত্রে এই বলয়টা কিন্তু সংকীর্ণ হবে। তোমরা আরেকটা বিষয় মনে রাখবে যে ভন্তুনেন জার্মানির এই যে রস্টক শহর আছে, এই রস্টক শহরকে উদাহরণ হিসেবে ধরেই তিনি তার এই মডেলটি উপস্থাপন করেছিলেন। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে? দেখো এবার দ্বিতীয় বলয়, তাহলে প্রথম বলয় মানে এই যে শাকসবজি বা দুগ্ধ উৎপাদনের যে জমি তার যে বলয়, তার পিছনে আছে দ্বিতীয় বলয়। আর আগের দিন ক্লাসেই বলেছি দ্বিতীয় বলয়ে কি জ্বালানি কাঠের চাষ করা হয় বা জ্বালানি কাঠ উৎপাদন করা হয়। তার মানে এই দ্বিতীয় বলয়ে কি আছে? দ্বিতীয় বলয়ে আছে কি জঙ্গল, তাই তো? গাছপালা আছে, তাই তো? জ্বালানি কাঠ উৎপাদন করা হয়, তাই তো? এই বলয়টা কিন্তু সংকীর্ণ বলয়, এটা কিন্তু ততটা বিস্তৃত বলয় নয়। দ্বিতীয় বলয়টা কিন্তু সংকীর্ণ। ক্লিয়ার? তাহলে দেখো একটু ভাবতে কেমন মনে হচ্ছে না যে
শাকসবজি উৎপাদন হচ্ছে, তারপরেই কি জ্বালানি কাঠ বা জঙ্গল আছে, এবং তারপরে আছে এই দূরে, তার থেকেও দূরে কি আছে, আগের দিন পাশে বলেছে কি আছে, শস্য উৎপাদনের জমি, তাই তো, মানে ধান, গম, জোয়ার, বাজরা এগুলো উৎপাদনের জমি। তাহলে ভাবতে একটু কেমন মনে হচ্ছে না যে শহরের কাছাকাছি এলাকায় জঙ্গল, তার থেকে দূরে আছে শস্য উৎপাদনের জমি, তাই কি না? দেখো কেন এরকম, দেখো যে ভন্তুনেন দেখিয়েছেন যে কৃষকরা মানে এই যে রস্টক শহরের কৃষকরা, রস্টক শহরের পার্শ্ববর্তী এলাকার কৃষকরা এই শাকসবজি, দুধ আর জ্বালানি কাঠ, এই তিনটা কৃষিজ পণ্য চাষ করে যে পরিমাণ মুনাফা বা লাভ করে, অন্য কোনো শস্য চাষ করে সেই পরিমাণ লাভ বা মুনাফা করতে পারে না। বুঝা গেল কি বলছি? যে এই এলাকার কৃষকেরা শাকসবজি, দুধ আর জ্বালানি কাঠ বিক্রি করে বা চাষ করে বা উৎপাদন করে যে পরিমাণ লাভ করে, অন্য কোনো ফসল চাষ করে সেই পরিমাণ লাভ করতে পারে না। ওকে, তার মানে ধরো যদি বলি গম একটা শস্য, তাহলে গম আর তুমি জ্বালানি কাঠের চাষ, দুটার মধ্যে কোনটার লাভ বেশি? কি জ্বালানি কাঠের লাভ বেশি, তাই তো? কি ভন্তরণ দেখিয়েছেন, গম চাষের লাভ কিন্তু তার তুলনায় কম, তাই তো? আর জ্বালানি কাঠ কেন? কারণ তোমাদের আগেই বলেছি যে ভন্তরণ যেখানে যে সময় তার মডেলটি উপস্থাপন করেছিলেন, সেই সময় ফুয়েল, মানুষের রান্নাবান্নার কাজে কি জ্বালানি কাঠই ব্যবহার করা হতো, তাই তো? এবার দেখো তাহলে কেন জ্বালানি কাঠ এখানে শহরের কাছাকাছি এলাকায়, মানে কাছাকাছি এলাকাতেই কেন জঙ্গল হবে, জঙ্গল বা গাছপালা চাষ করা হবে কেন? দেখো তোমাদের আগে বলেছি যে ইকোনমিক রেন্ট, তাই তো? ইকোনমিক রেন্ট কি? যে জমির যে খাজনা দিতে হয়, যে শহর থেকে যত দূরে হবে খাজনা তত কম লাগবে, শহরের যত কাছে হবে খাজনা তত বেশি লাগবে। তো এটা কি শহরের অনেকটাই কাছে, তাই তো? তাহলে দেখো এখানে যদি গম চাষ করা হতো, মনে করো এখানে এই দুধ বা শাকসবজি সেই বলয়টার পিছনে দ্বিতীয় বলয় যদি গম চাষ করা হতো, তাহলে গম চাষে জ্বালানি কাঠের চেয়ে কি লাভ কম, মুনাফা কম, তাই তো? কিন্তু এখানকার জমি যেহেতু বাজার থেকে কাছে, ফলে এখানকার জমি কি রেন্ট বেশি, ইকোনমিক রেন্ট বেশি বা খাজনা বেশি দিতে হয়, তাই তো? ফলে গম চাষে এমনিতেই লাভ কম, তারপরেও কি জমির জন্য খাজনা দিতে হবে বেশি। তাহলে এখানে যদি গম চাষ করতো তাহলে কি লাভ, কি আরো লাভের পরিমাণ, গম চাষ করলে আরো লাভের পরিমাণ কমে যেত, তাই তো? এখানে এই জন্য জ্বালানি কাঠ চাষ করে, কারণ জ্বালানি কাঠের লাভ বেশি, তাই তো? জ্বালানি কাঠ চাষ করে লাভ বেশি হচ্ছে, ফলে এই জমির খাজনা শহরের কাছাকাছি আছে, এই জমিটা শহরের কাছাকাছি, ফলে জমির খাজনা বেশি দিতে হলেও, মানে বেশি দিতে হচ্ছে, তারপরেও কিন্তু কি লাভ বেশি হচ্ছে। এই জন্য এই শহরের কাছাকাছি এলাকাতেই কি এই গাছপালা বা জঙ্গল বা জ্বালানি কাঠ উৎপাদন করা হচ্ছে। আর এই বলয়টাও কতটা বিস্তৃত হবে সেটা কিন্তু আগের এই বলয়ের মতোই, যে এই বাজার বা শহরের অধিবাসীরা কি পরিমাণ দাম দিতে পারবে, ঠিক আছে, তার উপরে নির্ভর করে এই বলয়টা কতটা বিস্তৃত হবে। তো সাধারণত এই বলয়টা কিন্তু অন্য বলয়ের চেয়ে সংকীর্ণ। এরপর দেখো তৃতীয় বলয় মানে এই যে এই বলয়টা, তৃতীয় বলয়ে মূলত খাদ্যশস্যের চাষ হয়, ঠিক আছে? তার মানে কি দেখো যে জ্বালানি কাঠ বলয়ের পেছনে, তাই তো, মানে দ্বিতীয় বলয়ের পেছনে এই যে তৃতীয় বলয়, এই তৃতীয় বলয়ে কি খাদ্যশস্যের চাষ হয়। মূলত রাই এক ধরনের দানাশস্য, ঠিক আছে, মিলেট, জোয়ার, বাজরা এইসব খাদ্যশস্যের চাষ এখানে হয়, এই তৃতীয় বলয়ে হয়। ওকে, আরেকটা বিষয় মনে রাখবে যে এই তৃতীয় বলয়ে বা এই খাদ্যশস্য বলয়ে কিন্তু পতিত জমির পরিমাণ বা ফেলো ল্যান্ড, পতিত জমির পরিমাণ খুব কম। এরপর দেখো এই চতুর্থ বলয়, তার মানে এই যে তৃতীয় বলয় আছে যেখানে খাদ্যশস্যের চাষ হয়, তার পিছনে আছে চতুর্থ বলয়, এই চতুর্থ বলয়েও কিন্তু খাদ্যশস্যের চাষ হয়। ওকে, তো চতুর্থ বলয়ে উন্নত ক্রপ রোটেশন বা শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে চাষবাস করা হয়। যেমন দেখো এখানে এই চতুর্থ বলয়ে প্রথম বছর জমিতে রাই, পরের বছর বার্লি, এর পরের বছর
ওট চাষ করা হয় এবং এর পরের বছর জমি ওই জমিটাকে পতিত রাখা হয়। তার মানে এই চতুর্থ বলয়ে কি হয়, চতুর্থ বলয়ে কিছু পরিমাণ জমি পতিত রাখা হয়। এই তো চতুর্থ বলয়ে প্রায় 14% জমি, প্রায় 14% জমি পতিত থাকে বা ফেলোল্যান্ড হিসাবে থাকে। ওকে, দেখো এরপরে এই চতুর্থ বলয়ের পরে পিছনে, চতুর্থ বলয়ের পিছনে এই আছে পঞ্চম বলয়। ঠিক আছে, এই পঞ্চম বলয়ে কিন্তু খাদ্যশস্যের চাষ হয় এবং এখানেও এই পঞ্চম বলয়ে 3 ফিল্ডস পদ্ধতিতে চাষাবাদ করা হয়। মানে জমিকে 3 ভাগ করে চাষাবাদ করার পদ্ধতি প্রচলিত আছে। 3 ভাগের মধ্যে 1 ভাগ জমি পতিত রাখা হয়। তার মানে এই চতুর্থ বলয়ে এই পঞ্চম বলয়ে কত, প্রায় 33% জমি পতিত থাকে। ঠিক আছে, বা ফেলোল্যান্ড হিসাবে থাকে। তাহলে দেখো এই তৃতীয় বলয়ে কি বলছি, পতিত জমি থাকে না বা ফেলোল্যান্ড থাকে না। চতুর্থ বলয়ে কি থাকে, প্রায় 14% জমি পতিত থাকে এবং ক্রপ রোটেশন পদ্ধতিতে চাষাবাদ হয়, তাই তো। এবং পঞ্চম বলয়ে 3 ফিল্ডস পদ্ধতিতে চাষাবাদ হয়, খাদ্যশস্যের চাষই হয় 3 ফিল্ডস পদ্ধতিতে। এখানে 33% জমি পতিত রেখে চাষবাস করা হয়। তাহলে দেখো এখানে এই যে তৃতীয় বলয়, চতুর্থ বলয়, পঞ্চম বলয়, এই তিনটা বলয়তেই খাদ্যশস্যের চাষাবাদ করা হয়, তাই তো। তাহলে এই তৃতীয় বলয়কে আমি যদি একবারে খাদ্যশস্য উৎপাদন বলয় বলি তাহলে এর 3টা ভাগ আছে, তাই কি না। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। আর এই পঞ্চম বলয়ের পেছনে বাজার থেকে সবচেয়ে দূরে এই যে বলয়, এটাই কি ষষ্ঠ বলয়। ওকে, তো এই ষষ্ঠ বলয়ে কিন্তু শস্য চাষ বা চাষাবাদ খুব বিশেষ একটা হয় না। ওকে, এই ষষ্ঠ বলয়ের জমি পশুচারণ ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়। ওকে, আর পশু থেকে আমরা কি পাই, পশু থেকে আমরা কি মাংস পাই, তাই তো, দুধ পাই। তো এখানে এত দূর থেকে বাজারে দুধ নিয়ে আসা সম্ভব নয়, তাই কিনা, যেহেতু বাজার থেকে সবচেয়ে দূরে। ফলে এই যে পশুপালন হয় এই ষষ্ঠ বলয়ে, এই পশুপালন থেকে মাংস পাই, আর এই যে দুধ যেটা হয় তাই দিয়ে পনির ও চিজ উৎপাদন করা হয়। কারণ দুধ দূর থেকে বাজারে আসতে গেলে কি হবে, পচে যাবে, কিন্তু পনির বা চিজ এত দূর থেকে বাজারে আসলেও কিন্তু কি পচবে কি, কারণ এগুলো অত সহজে পচে না, তাই তো। ফলে এই দূরের এই বলয়ে পশুচারণ করা হয়, পশুদের থেকে আমরা মাংস পাই, এই তো। আর কি এই পনির ও চিজ এগুলো উৎপাদন করে বাজারে নিয়ে আসা হয়, তাই তো। দেখো এবার এই যে মাংস পাই, পশুদেরকে বাজারে নিয়ে আসতে এই বলয়টা কেন দূরে, দেখো পশুদেরকে বাজারে নিয়ে আসতে কোনো এক্সট্রা পরিবহন খরচ লাগে না। কেন, কারণ পশুদেরকে ওই পায়ে হাঁটিয়েই এই বলয় থেকে কি বাজারে নিয়ে আসা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ভন্তুলের মডেলের কি 6টা বলয়, তাই তো। দেখো এবার এই যে 6টা বলয়ের মধ্যে দেখো, তাহলে প্রথম বলয়টা কি সবজি ও দুধ উৎপাদন বলয় একটা, তাই তো। দ্বিতীয় বলয়টা কি জ্বালানি কাঠ উৎপাদন বলয়, তাই তো। এবার দেখো, এবার এই যে যদি খাদ্যশস্য উৎপাদন বলয় বলি তাহলে এই পুরোটা কি খাদ্যশস্য উৎপাদন বলয়, মানে 3, 4 এবং 5, মানে তৃতীয় বলয়, চতুর্থ বলয়, পঞ্চম বলয়, এই 3টা বলয় মিলে কি খাদ্যশস্য উৎপাদন বলয়, তাই তো। আর শেষেরটা কি পশুচারণ বলয়। তাহলে যদি আমরা এই উৎপাদনের ধরন অনুযায়ী বলি তাহলে কয়টা, অনেকে কিন্তু এই 4টা বলয় দেখিয়েছেন। কিরকম, একটা দুধ ও সবজি উৎপাদন বলয়, একটা জ্বালানি কাঠ বলয়, একটা কি খাদ্যশস্য উৎপাদন বলয়, আর একটা পশুচারণ বলয়, তাই তো। অনেকে কিন্তু এই 4টা বলয়ও দেখিয়েছেন, কিন্তু ভন্তুলেন কিন্তু এই 6টা বলয় দেখানোর পক্ষপাতী ছিলেন। এরপর দেখো এই যে ভন্তুলেন তার মডেলে এই যে বৃত্তাকার কৃষি বলয়ের কথা উল্লেখ করেছেন বা বৃত্তাকার কৃষি বলয় দেখিয়েছেন। এই বৃত্তাকার কৃষি বলয়ের কিন্তু আকৃতিগত পরিবর্তন হতে পারে। কিরকম, যদি এরকম হয় যে এই শহরে এই যে বাজার বা শহর আছে, এই শহরে যদি এরকম মনে করো কোনো নদী, এরকম কোনো নদী প্রবাহিত হচ্ছে এবং যে নদী মনে করো নৌ পরিবহন যোগ্য, ঠিক আছে, নদী পথে পরিবহন করা যায়, তাহলে সেক্ষেত্রে এই যে পণ্য বাজারে আনা কিসের মাধ্যমে হবে, এই নদী পথে হবে সহজে, তাই তো, জলপথে হবে সহজে। সেক্ষেত্রে দেখা যাবে যে এই বলয়গুলি এই বৃত্তাকারে না গড়ে উঠে
এই নদীপথের সমান্তরালে বলয়গুলি এরকম নদীপথের সমান্তরালে গঠিত হবে। ঠিক আছে, নদীপথের এই সমান্তরালে বলয়গুলি গঠিত হবে, বৃত্তাকারে না গঠিত হয়ে। ক্লিয়ার? তার মানে যদি কোনো পরিবহনযোগ্য পরিবহনযোগ্য নদী থাকে তাহলে এই বলয়গুলির আকৃতিগত পরিবর্তন হতে পারে। ঠিক আছে, আরেকটা হতে পারে, দেখো মনে করো এই শহরের কাছে কোনো অন্য আরেকটা ছোট শহর গড়ে উঠছে, ক্রমশ সেই শহরের আয়তন বাড়ছে, বড় হচ্ছে, তাহলে এই শহরের কি চাহিদার জন্য কি হবে, এর চারপাশে কি আবার কি নিজস্ব কি বাণিজ্যিক এলাকা তৈরি হবে। তাই তো নিজস্ব বাণিজ্যিক এলাকা তৈরি হলেও এই যে বৃত্তাকার বলয়, এই বৃত্তাকার বলয়ের আকৃতিগত পরিবর্তন ঘটবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।